আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল পূর্ণাঙ্গ সহায়ক একটি বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সমাধান ক্লাসে। খেয়াল করে দেখো বন্ধুরা, আমরা সমাধান করছিলাম আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন 100 সাজেশনের প্রশ্নগুলো। আমরা আলোচনার এই পর্যায়ে আজকের এই পর্বে আমরা আলোচনা করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন 100 সাজেশনের 10ম অধ্যায় আর্থিক বিবরণী নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের 2 নম্বর সৃজনশীলটি। আমাদের প্রশ্ন পদ্ধতির কিছুটা পরিবর্তন হয়েছে বা প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ করে 10 নম্বরের সৃজনশীল এখন থেকে 20 নম্বরের আসবে। এই বিষয়ে আমরা 1 নম্বর প্রশ্ন সমাধানে আলোচনা করেছিলাম, যে কারণে আমরা ওই জিনিসটা নিয়ে এখন একদমই কথা বলবো না। আমরা এখন শুধুমাত্র কথা বলবো আমাদের প্রশ্নগুলো নিয়ে। আচ্ছা, আমাদের প্রশ্নে কি বলা আছে আমরা একটু পড়বো। আমাদের প্রশ্নে বলেছে যে অনিক ট্রেডার্সের রেওয়া মিল 2031 ডিসেম্বর 2022 সালের। বলা আছে ব্যাংক ঋণ 1/5/2022, 1/5/2022 মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসের 1 তারিখে এই ঋণটা গ্রহণ করা হয়েছে। ডিসেম্বরে অঙ্ক শেষ হয়ে গেছে, তাহলে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আমরা তাহলে এই ঋণটা ব্যবহার করতে পারছি মাত্র 8 মাস। আমরা এই ঋণটা ব্যবহার করতে পারছি কয় মাস? 8 মাস। আচ্ছা, যন্ত্রপাতি দেওয়া আছে, ভাড়া বলা আছে কত? ভাড়া বলা আছে 8 মাসের। নিরীক্ষা ফি দেওয়া আছে, উপভাড়া দেওয়া আছে, যন্ত্রপাতির পুঞ্জীভূত অবচয় দেওয়া আছে, সঞ্চয়পত্র, কমিশন, সঞ্চয়পত্রের সুদ, নিট বিক্রয় দেওয়া আছে, মূলধন দেওয়া আছে, উত্তোলন দেওয়া আছে, আসবাবপত্র দেওয়া আছে। এই জিনিসগুলো আমাদের প্রশ্নে দেওয়া আছে। ওকে, আমাদের সমন্বয়গুলোতে কি বলছে এটা আমরা একটু দেখব। আমাদের 1 নম্বর সমন্বয় বলেছে নিরীক্ষা ফি 1500 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। তাহলে নিরীক্ষা ফির পাশে আমরা গিয়ে লিখবো 1, তাই না? আচ্ছা, এরপরে উপভাড়া 10 মাসের জন্য পাওয়া গিয়েছে, উপভাড়ার পাশে আমরা গিয়ে লিখে ফেলবো 2। ওকে, যন্ত্রপাতির উপর 10% অবচয়, যন্ত্রপাতি যেখানে আছে ওইখানে গিয়ে আমরা লিখে ফেলবো 3, এখানে গিয়ে লিখে ফেলবো 3 আমরা। এরপরে বলা আছে কি, আমাদের বলা আছে যে 4 নম্বরে 2000 টাকার কমিশন অনাদায়ী আছে, কমিশনের পাশে আমরা গিয়ে লিখে ফেললাম 4। যতগুলো সমন্বয় ছিল আমরা সমন্বয়গুলো দাগায় নিছি। হ্যাঁ, আচ্ছা, এখন আমার প্রশ্নে কি করতে হবে? আমার প্রশ্ন তো মুখস্থ, বিশদ আয় বিবরণী করতে হবে, আমাকে করতে হবে হচ্ছে মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী, আমাকে করতে হবে আর্থিক অবস্থার বিবরণী। তাহলে আমরা সবার আগে চলে যাব হচ্ছে আমাদের কিসের মধ্যে? সবার আগে আমরা চলে যাব হচ্ছে আমাদের, এটাকে কি বলে, একটা ছক কেটে ফেলবো আমরা সবাই। ও আচ্ছা, ছক তো কাটার দরকার নেই, আমাদের আগে থেকে একটা ছক নিয়ে আসলেই হয়ে যাবে। ওকে 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 স্মার্ট বোর্ডের একটা সুবিধা এটা, বুঝতে পারছো, যে আমাদের ছক আর বারবার কাটতে হয় না। ওকে, একটু খেয়াল করব আমরা সবাই একটু খেয়াল করে দেখি। আমরা একটু ঘরগুলোর নামটা একটু সুন্দর করে লিখি। দেখো, প্রথম ঘরের নাম কি? প্রথম ঘরের নাম হচ্ছে বিবরণ। এই প্রথম ঘরের নাম কি? প্রথম ঘরের নাম হচ্ছে বিবরণ। ওকে, লিখে নিলাম প্রথম ঘরের নাম বিবরণ, তাই না? বাঁকা হয়েছে না, সোজা করে লিখি, দাঁড়াও, সুন্দর করে লিখবো বিবরণ। ওকে, লিখলাম বিবরণ। এরপরে কি? টাকা, 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 তাই না? আচ্ছা, তাহলে এই ঘরটার নাম হচ্ছে টাকা, টাকা। এরপরে এই ঘরটার নাম হচ্ছে আমাদের টাকা, আবার এই ঘরটার নাম হচ্ছে আমাদের জন্য টাকা। ওকে, 3টা টাকার ঘর আমরা কেটে নিলাম। আমি বের করতেছি কি, প্রথম পরে আমরা করব হচ্ছে বিশদ আয় বিবরণী। প্রথমে আমরা কি করব? বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণী করতে হলে কি করতে হবে? সবার প্রথম নিট বিক্রয় থেকে বাদ দিতে হবে বিক্রিত পণ্যের ব্যয়, আমার বের হবে মোট মুনাফা। মোট মুনাফা থেকে আমি বাদ দিব পরিচালন ব্যয়, আমার বের হবে পরিচালন মুনাফা। পরিচালন মুনাফার সাথে আমি অন্যান্য আয় যোগ করব, অন্যান্য ব্যয় বাদ দিব, তাহলে আমার বের হয়ে যাবে কি? আমার বের হয়ে যাবে হচ্ছে নিট মুনাফা। তাহলে আমার এই প্রশ্নে বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে, তাই না? আচ্ছা, আমার এই প্রশ্নে বিক্রয়ের পরিমাণ বলা আছে, এই যে দেখো বলা আছে নিট বিক্রয়, তার মানে বিক্রয়ের সাথে আমার কোনো কিছু আর যোগ বিয়োগ করার প্রয়োজন পড়ছে না। বিক্রয়টা আমার এখানে সরাসরি বলে দেওয়া আছে বিক্রয়। এই বিক্রয়টা আমার এখানে সরাসরি বলে দেওয়া আছে, তাই না? কত টাকা? 2,09,000 টাকা। তাহলে আমরা এখানে একটু লিখে নেই বিক্রয়, এখানে আমরা একটু লিখে নেই বিক্রয়। বিক্রয় কত টাকা ভাইয়া? বিক্রয় হচ্ছে 2,09,000 টাকা। যেহেতু
যোগ বিয়োগ করার কোনো কিছুই নাই, এই কারণে আমরা একবারে লিখে ফেললাম, তাই না? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। হ্যাঁ, 2,09,000 টাকা। এখন বিক্রয় থেকে আমার বাদ দিতে হবে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেওয়ার জন্য আমার দরকার প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ সকল প্রকার প্রত্যক্ষ খরচ বাদ সমাপনী মজুত পণ্য। এই জিনিসগুলো দরকার, তাই না? দেখো, বিক্রয় থেকে আমাকে বাদ দিতে হবে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় বের করব কিভাবে? প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ সকল প্রকার প্রত্যক্ষ খরচ বাদ সমাপনী মজুত পণ্য। এই চারটা ইনফরমেশনের একটা ইনফরমেশন আমার এই প্রশ্নে দেওয়া নাই। এই চারটা তথ্যের মধ্যে একটা সিঙ্গেল তথ্য আমার এই প্রশ্নে দেওয়া নাই। না থাকলে আমরা কি করব? অঙ্ক করব না? অঙ্ক করব। তাহলে এই যে যেটা আমার জন্য বিক্রয় ছিল, এটাকে আমি মনে মনে ধরে নিব এটা আমার মোট মুনাফা। এইটাকেই আমি ধরে নিব কি এটা আমার মোট মুনাফা। তাহলে এই জায়গা থেকে এখন বাদ দিতে হবে বাদ পরিচালন ব্যয়। ভাইয়া আরেকবার একটু তোমাকে বলি, খেয়াল করো, পরিচালন ব্যয়, দাঁড়াও আমি বলতেছি আরেকবার, পরিচালন ব্যয়। ভাইয়া একটু খেয়াল করি, আরেকবার একটু খেয়াল করো তোমরা। আমার বিক্রয় থেকে বাদ দেওয়ার কথা ছিল বিক্রিত পণ্যের ব্যয়। এখন বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য আমার যে সকল জিনিস দরকার ছিল, প্রারম্ভিক মজুত পণ্য, নিট ক্রয়, প্রত্যক্ষ খরচ, সমাপনী মজুত পণ্য, এগুলোর কোনোটাই আমার প্রশ্নে দেওয়া নাই। না থাকলে আমি কোথায় পাবো? পাচ্ছি না তো। আমি না পাওয়ার কারণে, যেহেতু নিট বিক্রয়ের পরে বিক্রিত পণ্যের ব্যয় বের করার কোনো অপশন নাই, যেহেতু এটা বের করার অপশন নাই, আমি ওই পার্টটুকু বাদ দিয়ে দিচ্ছি। কারণ আমি বের করব, আমার তো কোনো এলিমেন্ট দেওয়া নাই। এলিমেন্ট দেওয়া থাকলে আমি বের করতে পারতাম, নাই, এজন্য আমি বের করতে পারিনি। আচ্ছা, পরিচালন ব্যয়ের মধ্যে কি কি আসবে ভাইয়া? এই পরিচালন ব্যয়ের মধ্যে কি কি আসবে? দেখো, যন্ত্রপাতির উপরে 5% অবচয় ধার্য করতে বলছে, তাই না? তাহলে যন্ত্রপাতির অবচয় এটা একটা পরিচালন ব্যয়। যন্ত্রপাতি দেওয়া আছে কত? যন্ত্রপাতি দেওয়া আছে 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকার উপরে অবচয় ধার্য করতে হবে। তাহলে আমরা এখানে লিখি আগে যন্ত্রপাতির অবচয়। আমরা আগে এই জায়গায় লিখে নেই যন্ত্রপাতির অবচয়। এই যন্ত্রপাতির অবচয় কত টাকা ভাইয়া? এই যন্ত্রপাতির অবচয় কত টাকা একটু খেয়াল করে দেখো। যন্ত্রপাতি দেওয়া আছে 2 লক্ষ। 2 লক্ষ টাকার উপরে কত পার্সেন্ট অবচয় ধার্য করতে বলছে? 2 লক্ষ টাকার উপরে আমাকে বলছে 5% অবচয় ধার্য করতে। তাহলে এখানে আমি লিখি 2 লক্ষ 1 2 3 4 5 ইন্টু 5%। এখন 2 লক্ষ টাকার 5% করলে আমার আসে হচ্ছে 10,000 টাকা। 20,000 10,000 টাকা আসে। 1 2 3 4 10,000 টাকা। ওকে, এরপরে দেখো, এরপরে দেওয়া আছে ভাড়া। ভাড়া 8 মাসের দেওয়া আছে কত? 48,000 টাকা। ভাড়া এখানে বলে আমাকে ব্র্যাকেটে কি বলে দিছে? ব্র্যাকেটে বলে দিছে হচ্ছে 8 মাস। তার মানে আমি এখানে ভাড়া প্রদান করছি কয় মাসের? 8 মাসের। কত টাকা? 48,000 টাকা, তাই না? তাহলে এখানে আমি লিখি ভাড়া কত টাকা ভাইয়া? ভাড়ার সাথে যোগ বিয়োগ আছে, এই জন্য আমরা এটাকে প্রথম ঘরে লিখছি 48,000 টাকা। খেয়াল করো, ভাড়া কত টাকা? ভাড়া হচ্ছে 48,000 টাকা। কত টাকা ভাড়া? 48,000 টাকা। কিন্তু এই ভাড়াটা কি সম্পূর্ণ আছে? এই ভাড়াটা আমার দেওয়া আছে কয় মাসের জন্য? এই ভাড়াটা আমার দেওয়া আছে 8 মাসের জন্য। আমার অঙ্ক হচ্ছে 12 মাসের। এই আমার অঙ্ক কত মাসের? আমার অঙ্ক হচ্ছে 12 মাসের। এর মধ্যে আমি ভাড়া দিছি কয় মাসের? এর মধ্যে আমি ভাড়া দিছি হচ্ছে 8 মাসের। তাইলে এখন আমার ভাড়াটা বকেয়া আছে কয় মাসের? আমার ভাড়াটা এখনো বকেয়া আছে 4 মাসের ভাড়া বকেয়া আছে, তাই না? তাহলে আমার নিয়ম কি? বকেয়া থাকলে যোগ, অগ্রিম থাকলে বিয়োগ। তাহলে যোগ বকেয়া। আচ্ছা, এখন আমার লাগবে কয় মাসের ভাড়া? 4 মাসের ভাড়া। আমি যে ভাড়াটা দিছি এটা কয় মাসের জন্য দিছি? আমি যে ভাড়াটা দিছি এটা আমি 8 মাসের জন্য দিছি, তাই না? তাহলে এই যে আমি 48,000 টাকা, 48,000 টাকাই তো ছিল, তাই না? হ্যাঁ, আমি যে এই যে 48,000 টাকা এটা দিছি কয় মাসের জন্য? 8 মাসের জন্য। তাহলে 48,000কে আমি যদি 8 দিয়ে ভাগ করি, আমার 1 মাসের টাকা বের হবে। আমার দরকার মূলত 4 মাসের, তাহলে 4 দিয়ে গুণ করে দিব। 4 দিয়ে গুণ করে দিব। তাহলে 48,000 ভাগ 8 গুণ 4 বলে কত আসবে ভাইয়া? আসবে হচ্ছে 24,000 টাকা। 1 2 3 24,000 টাকা। যোগ করে দেই ভাইয়া, 48,000 যোগ 24,000 যোগ করলে আসবে কত? আসবে হচ্ছে 72,000 টাকা। ওকে,
এই পর্যন্ত আমরা বুঝলাম ভাইয়া, এই পর্যন্ত আমরা সবাই বুঝলাম। আসবে কত? আসবে হচ্ছে আমাদের এখানে ৭২,০০০ টাকা। ওকে, এরপরে আমরা যাব, এরপরে দেখি কি বলা আছে ভাইয়া। আচ্ছা, ভাড়ার পরে নিরীক্ষা ফি। নিরীক্ষা ফি একটা ব্যয়, তাই না? নিরীক্ষা ফি এটাও একটা ব্যয়, যেহেতু ডেবিট পাশে বলা আছে ৯,০০০ টাকা, এবং আমাকে আরেকটা ইয়াতে বলছে যে নিরীক্ষা ফি ১৫,০০০ টাকা, সরি ১৫০০ টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। নিরীক্ষা ফি ৯,০০০ টাকা, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে লিখে নিই নিরীক্ষা ফি। নিরীক্ষা ফি কত টাকা ভাইয়া? নিরীক্ষা ফি, নিরীক্ষা ফি হচ্ছে আমার এখানে ৯,০০০ টাকা। এই জায়গা থেকে বাদ দিতে হবে বাদ অগ্রিম, বাদ দিতে হবে কি? বাদ অগ্রিম। অগ্রিম কত টাকা ভাইয়া? এই নিরীক্ষা ফি অগ্রিম হচ্ছে ১৫০০ টাকা, তাই না? তাহলে এই ১৫০০ টাকা আমি এখান থেকে বাদ দিয়ে দিব। ১৫০০ টাকা আমি কি করব? বাদ দিয়ে দিব। তাহলে ৯,০০০ বাদ ১৫০০ কত আসবে? ৭,৫০০ টাকা। কত টাকা ভাইয়া? ৭,৫০০ টাকা। ওকে, এরপরে আমরা আসি, এরপরে দেখি ভাইয়া উপভাড়া, এটা একটা আয়। যন্ত্রপাতি এখানে আসবে না, সঞ্চয়পত্র এখানে আসবে না। কমিশন প্রদান, কমিশন প্রাপ্তি, কমিশন প্রদান দুইটাই আমরা আসলে একটা অন্যান্য আয়, একটা অন্যান্য ব্যয়ের মধ্যে দেখাই দিতে পারি। বিনিয়োগের সুদ, তারপরে হচ্ছে মূলধন, তারপরে উত্তোলন, তারপরে আসবাবপত্র। তাইলে এখানে আমার আসার মতো আর কোনো কিছুই কিন্তু থাকতেছে না ভাইয়া। আমার এখানে আসার মতো কি আর কোনো কিছুই কিন্তু থাকতেছে না, তাই না? আচ্ছা, তাহলে যা সকল জিনিস ছিল এগুলো সব আমরা লিখে ফেললাম, যা সকল জিনিস ছিল আমরা সব লিখে ফেললাম। আচ্ছা, কমিশনটা একটু দেখি। কমিশন আমার দেওয়া আছে ২,০০০ আর ৩,০০০ টাকা। কমিশন ২,০০০ টাকা অনাদায়ী আছে। আচ্ছা, তাহলে এই যে কমিশন, একটা হচ্ছে কমিশন প্রাপ্তি, এই যে এটা হচ্ছে কমিশন প্রদান ডেবিট পাশেরটা, আর ক্রেডিট পাশেরটা হচ্ছে কমিশন প্রাপ্তি। এটা হচ্ছে আমার জন্য কমিশন প্রাপ্তি। তাহলে কমিশন প্রদান এটাকে আমি চাইলে পরিচালন ব্যয় দেখাইতে পারি, আমি এটাকে পরিচালন ব্যয় দেখাই দিই। হ্যাঁ, তাহলে আমি এখানে লিখতে পারি কমিশন, কমিশন প্রদান, কমিশন প্রদান। এই কি ভাইয়া? কমিশন প্রদান, তাই না? আচ্ছা, কমিশন প্রদান কত টাকা বলা আছে ভাইয়া? এই কমিশন প্রদান এখানে বলা আছে ২,০০০ টাকা। কত টাকা বলা আছে? ২,০০০ টাকা। তাহলে এখানে আমি লিখি ২,০০০ টাকা, লিখলাম। তাহলে আর কি কোনো কিছু আসবে? না, আর কোনো কিছু আসে না। যেতে যেতে অনেক কিছু আনছি, আর কোনো কিছু এখানে আসার মতো আমি আপাতত দেখতে পাচ্ছি না। ওকে, তাহলে যদি আর কোনো কিছু না আসে তাহলে আমরা এটাকে একটু যোগ করে দিই, যোগ করে দিই। কত কত ছিল দেখো তো, ছিল হচ্ছে ১০,০০০ যোগ ৭২,০০০ যোগ ৭,৫০০ যোগ ২,০০০ যোগ করলে এখানে আসবে কত? আসবে হচ্ছে ৯১,৫০০। এটার আমি কি করবো ভাইয়া? এটারে আমি হচ্ছে মোট মুনাফা থেকে বাদ দিব, তাই না? তাহলে ২,০৯,০০০, হ্যাঁ ২,০৯,০০০ বাদ ৯১,৫০০ বাদ দিয়ে দিলাম। তাহলে থাকে কত? থাকে হচ্ছে ১,১৭,৫০০ টাকা। এই ১,১৭,৫০০ টাকা, এটার নাম হচ্ছে পরিচালন মুনাফা। এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে পরিচালন, পরিচালন মুনাফা, পরিচালন মুনাফা। এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে পরিচালন মুনাফা। কত? ১,১৭,৫০০ টাকা। ওকে, পরিচালন মুনাফা এই পর্যন্ত আমরা বুঝলাম তাইলে, তাই তো? আচ্ছা, পরিচালন মুনাফা পর্যন্ত আসলো। এখন এই পরিচালন মুনাফার সাথে, পরিচালন মুনাফার সাথে দাঁড়াও একটু মুছে নেই আমরা। পরিচালন মুনাফা, হ্যাঁ এটা আমি আরেকবার লিখে নিচ্ছি, তোমরা কিন্তু আবার দুইবার লিখতে যায় না। হ্যাঁ, আমার উপরে একটু উত্তরটা থাকলে ভালো হয়, তো এই জন্য আমি লিখে নিছি পরিচালন মুনাফা। পরিচালন মুনাফা কত ভাইয়া? ১,১৭,৫০০ টাকা। ওকে, পরিচালন মুনাফার সাথে আমাকে যোগ করতে হবে অন্যান্য আয়ের পরিমাণ, তাই না? তাইলে আমরা এখানে যোগ করে দিই ভাইয়া, যোগ অন্যান্য আয়, যোগ অন্যান্য, অন্যান্য আয়। ওকে, যোগ করে দিলাম অন্যান্য আয়। অন্যান্য আয় কি কি আছে আমরা একটু দেখি তো প্রশ্নে ভাইয়া। এই অন্যান্য আয় কি কি আছে দেখো। উপভাড়া, এটা একটা অন্যান্য আয়। উপভাড়া কত? ৮,০০০ টাকা। উপভাড়া নিয়ে একটা সমন্বয় বলছে। উপভাড়া আমরা কয় মাসের জন্য পাইছি? ১০ মাসের জন্য পাইছি। তাহলে আগে আমরা উপভাড়া লিখে নিই। উপভাড়া, উপভাড়া লিখলাম। লিখে প্রথম ঘরে টাকাটা লিখতে হবে, তাই না? এই উপভাড়া লিখে দ্বিতীয় ঘরেও লেখা যায়, প্রথম ঘরে লিখে দিই, দেখতে সুন্দর লাগবে। ৮,০০০ টাকা। এখন আমাকে বলছে যে উপভাড়া ১০ মাসের জন্য পাওয়া গেছে। আমার মাস তো ১২টা। আমার মাস কয়টা?
আমার মাস হচ্ছে 12টা, আমি পাইছি কয় মাসের জন্য? আমি পাইছি 10 মাসের জন্য। তাহলে এখনো আমি 2 মাসের টাকা পাই নাই। কয় মাসের টাকা ভাইয়া? 2 মাসের টাকা পাই নাই। তাহলে যেই 2 মাসের টাকা পাই নাই ওটা পাইতে হবে। তাহলে আমি এখানে লিখে দিই যোগ বকেয়া, কারণ আমরা সবাই জানি বকেয়া থাকলে যোগ, অগ্রিম থাকলে বিয়োগ, যোগ বকেয়া। ওকে, কত টাকা ভাইয়া? 8000। এটাকে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে 1 মাসের বের হবে, 2 দিয়ে গুণ করলে আমার 2 মাসের বের হবে। তাহলে 800 টাকা। 1600 টাকা যোগ করলে কত? 9600 টাকা। ওকে, এরপর আমরা দেখি উপভাড়ার যন্ত্রপাতির অবচয় সঞ্চয়পত্র আসবে না। সঞ্চয়পত্রের সুদ, সঞ্চয়পত্রের সুদ 5000 টাকা। এটা আমার জন্য একটা অন্যান্য আয়। তাহলে আমি এখানে লিখতে পারি সঞ্চয়পত্রের সুদ, সঞ্চয়পত্রের সুদ। আচ্ছা, সঞ্চয়পত্রের সুদ কত টাকা ভাইয়া? এই সঞ্চয়পত্রের সুদ হচ্ছে আমার 5000 টাকা। তাহলে এখানে আমি লিখে ফেলি ডিরেক্ট 5000 টাকা সঞ্চয়পত্রের সুদ। আচ্ছা, এই যে কমিশনের মধ্যে দুইটা পার্ট ছিল কিন্তু, হ্যাঁ, একটা ছিল কমিশন প্রদান, আরেকটা ছিল কমিশন প্রাপ্তি। তাহলে কমিশন প্রাপ্তি যেটা, ওইটা আমার জন্য আয় না। তো কমিশন প্রাপ্তি 3000 টাকা। তাহলে আমরা এখানে লিখে নেই কমিশন প্রাপ্তি। কমিশন প্রাপ্তি, এটার সাথে যোগ বিয়োগ আছে, এই জন্য এটাকে আমরা প্রথম ঘরে লিখলাম। যোগ বিয়োগ কি আছে? এই যে আমাকে বলছিল যে 2000 টাকার কমিশন অনাদায়ী আছে, অর্থাৎ 2000 টাকার কমিশন আমি আদায় করতে পারি নাই। 2000 টাকার কমিশন আমি কি করতে পারি নাই? আদায় করতে পারি নাই, তাই না? তাহলে যোগ করতে হবে, যোগ অনাদায়ী। তাহলে এখানে লিখি যোগ অনাদায়ী, লিখতে পারো, তুমি চাইলে বকেয়াও লিখতে পারো, ঠিক আছে, যেটা লেখো না কেন। অনাদায়ীও লেখা যাবে, তুমি চাইলে এখানে বকেয়া শব্দটাও ব্যবহার করতে পারবা। কত টাকা? 2000 টাকা। যোগ করে দেই, যোগ করলে কত? এখানে 5000 টাকা। ওকে, এরপরে কি আর কি কোনো কিছু আছে? আসার মতো না। ব্যাংক ঋণ, ব্যাংক ঋণের সুদ, এটা একটা অন্যান্য ব্যয়ের মধ্যে আসবে। যন্ত্রপাতি, ভাড়া, নিরীক্ষা ফি, উপভাড়া, অবচয়, সঞ্চয়পত্র, ব্যাংক ঋণ, সঞ্চয়পত্র কমিশন, ব্যাংক সঞ্চয়পত্রের সুদ, নির্বিক্রয় মূলধন, আসবাবপত্র। হ্যাঁ, আর কোনো কিছুই আসলে এখানে আসার মতো আর নাই। তাহলে অন্যান্য আয়ের পরিমাণটা আমি যোগ করে দিই। হ্যাঁ, অন্যান্য আয়ের পরিমাণ কি কি ছিল? 9600 যোগ 5000 যোগ 5000। ওকে, তাহলে এখানে কত? 19600। তাহলে এই 19600 যোগ 1,17,500 করলে কত আসে ভাইয়া? আসবে হচ্ছে 1,37,100। এই জায়গা থেকে আমি বাদ দিয়ে দিব, বাদ, এই জায়গা থেকে আমি বাদ দিয়ে দিব বাদ অন্যান্য, বাদ দিয়ে দিব কি? বাদ অন্যান্য ব্যয়। আচ্ছা, অন্যান্য ব্যয়ের মধ্যে কি আছে আমরা একটু দেখি তো ভাইয়া, বাদ দেওয়ার মতো। এই অন্যান্য ব্যয়ের মধ্যে বাদ দেওয়ার মতো কি আছে? অন্যান্য ব্যয়ের মধ্যে আছে হচ্ছে এই যে 8% ব্যাংক ঋণের সুদ। ভাইয়া, আমি ব্যাংক ঋণ গ্রহণ করছিলাম 1,01,2,3,4 1,20,000 টাকা। কত পার্সেন্ট সুদ হবে? 8% সুদ হবে। এখন ঘটনা হচ্ছে, যদি আমি কোনো কিছুর উপরে পার্সেন্টেজ করি তাহলে যেই অ্যামাউন্টটা আমার বের হয়, ওই টাকার অঙ্কটা আমার বের হয় 1 বছরের জন্য। কিন্তু এই ঋণ তো আমি 1 বছর ব্যবহার করি নাই, আমি ব্যবহার করছি 8 মাস। তাহলে যেই টাকার অঙ্ক বের হবে ওইটাকে আমি 12 দিয়ে ভাগ করব, গুণ করব কত দিয়ে? 8 দিয়ে, তাই না? তাহলে এইখানেই করে ফেলি 1 2 3 4 ইন্টু 8%, 9600। ওকে, 9600 ভাগ 12, 800 গুণ 2, সরি 800 গুণ 8, তাহলে কত আসে? 6400। 6400 টাকা, তাই না? ওকে, তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি, এবং এই ঋণের সুদটা পুরোটা বকেয়া আছে, দেখো কোথাও পরিশোধ করা হয় নাই। তাহলে আমরা লিখতে পারি বকেয়া ব্যাংক ঋণের সুদ। কি লিখতে পারি? লিখতে পারি বকেয়া ব্যাংক ঋণের সুদ। কেমনে বের করছিলাম সুদটা? এই 1 2 3 4 1,20,000 গুণ করছি 8% দিয়ে, তাই না? ভাগ করছি 12 দিয়ে, আবার গুণ করছি কত দিয়ে? আবার গুণ করছি হচ্ছে 8 দিয়ে। ওকে, তাহলে আমার এখানে চলে আসতেছে কত? 6400। আর আসার মতো কোনো কিছু নাই। তাইলে আমার এখানে 1,37,100, এখান থেকে বাদ দিব 6400, তাহলে আমার থাকবে কত? থাকবে 1,30,700 টাকা। যেটা বের হইল এটার নামই কি আমার জন্য? নিট মুনাফা। যেটা বের হইল এটার নাম কি আমার জন্য? নিট
মুনাফা। এই যেটা বের হইলো এটার নাম কি আমার জন্য নিট মুনাফা। কত বের হয়েছে? 1,30,700 টাকা। একটা অঙ্ক শেষ হয়েছে। এর পরের অঙ্কে আমরা যাব। এরপরে আমাদেরকে করতে হবে কি, মালিকানা সত্ত্ব বিবরণী করতে হবে। ভালো কথা, আমরা মালিকানা সত্ত্ব বিবরণী করব। মালিকানা সত্ত্ব বিবরণী করব কিভাবে ভাইয়া? মালিকানা সত্ত্ব বিবরণী করব হচ্ছে আমরা মূলধনের সাথে নিট লাভ হইলে যোগ করব, নিট ক্ষতি হইলে বিয়োগ করব। মূলধনের সাথে নিট লাভ হইলে যোগ করব আর নিট ক্ষতি হইলে বিয়োগ করব। আর কি করব? উত্তোলন থাকলে উত্তোলনের পরিমাণটা বাদ দিয়ে দিব, তাই না? আচ্ছা, তাহলে আমার এই প্রশ্ন দেখো, এই যে মূলধনের পরিমাণ দেওয়া আছে, আমার এই প্রশ্ন দেখো মূলধনের পরিমাণ দেওয়া আছে। কত টাকা মূলধন দেওয়া আছে ভাইয়া? এই মূলধন দেওয়া আছে এখানে 2 লক্ষ টাকা। তাহলে আমার সবার প্রথম কাজ হচ্ছে আগে আমি মূলধনের পরিমাণটুকু লিখে নেই, 2 লক্ষ টাকা। মূলধন কত টাকা ভাই? 2 লক্ষ টাকা। দ্বিতীয় ঘরে লিখে নিলাম 1 2 3 4 5, 2 লক্ষ টাকা। মূলধনের সাথে সবার আগে আমি যোগ করব কি, যদি নিট মুনাফা হয় তাহলে যোগ করব, যদি নিট ক্ষতি হয় তাহলে সেটা বিয়োগ করে দিব। তাহলে আমার এই প্রশ্ন তো নিট মুনাফা হয়েছিল, তাই না? তাহলে এটা যোগ করে দিব নিট মুনাফা। নিট মুনাফা কত হয়েছিল? 1,30,700 টাকা না? হ্যাঁ, 1,30,700। তাহলে এই 1,30,700 সাথে 2 লক্ষ যোগ করো, তাহলে আসবে কত? 3,30,700 টাকা। ওকে, এই জায়গা থেকে আমি বাদ দিয়ে দিব বাদ উত্তোলন। বাদ দিয়ে দিব কি? বাদ উত্তোলন। উত্তোলন দেওয়া আছে কত টাকা ভাইয়া? এই উত্তোলন দেওয়া আছে কত? এই যে দেখো উত্তোলন, উত্তোলন দেওয়া আছে হচ্ছে এখানে আমার 50,000 টাকা। উত্তোলন দেওয়া আছে কত? 50,000 টাকা, তাই না? তাহলে বাদ দিয়ে দিব বাদ উত্তোলন 1 2 3 4, বাদ দিয়ে দিই 50,000 টাকা, বাদ 1 2 3 4 50,000। তাহলে এখানে থাকবে কত? 2,80,700 টাকা। এটার সাথে আমার যোগ করতে হবে উত্তোলনের সুদ, বাদ দিয়ে যোগ করতে হবে মূলধনের সুদ, বাদ দিতে হবে উত্তোলনের সুদ। সাধারণ সঞ্চিতি থাকলে আমরা সবার আগে লিখে নিতাম, যদি থাকতো তাইলে। যেহেতু নাই তো এটা আর আমাদের লেখার দরকার নাই। তাই আমাদের উত্তর আসতেছে কত? 2,80,000, এই 2,80,700। এটার নাম কি? এটার নাম হচ্ছে আমাদের জন্য মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব। এইটুকুর জন্য ইনশাল্লাহ আমরা 2 নাম্বার পাবো। এতটুকুর জন্য কি আমরা আমাদের পরীক্ষার হলে 2 নাম্বার পাবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আমাদেরকে কি করতে হবে? এরপর আমাদেরকে করতে হবে একটা আর্থিক অবস্থার বিবরণী। এরপর আমাদেরকে কি করতে হবে? এরপর আমাদেরকে করতে হবে একটা আর্থিক অবস্থার বিবরণী। আসো আমরা একটা আর্থিক অবস্থার বিবরণীও করে ফেলি। এই আর্থিক অবস্থার বিবরণী করা তো খুব একটা কঠিন কিছু না, তাই না? আচ্ছা, আর্থিক অবস্থার বিবরণী করার জন্য সবার আগে আমি লিখে নিব সম্পদ সমূহ। সবার আগে আমি লিখে নিলাম সম্পদ সমূহ। ওকে, সম্পদ সমূহ লিখে সম্পত্তির মধ্যে সবার আগে আমি নিব কি? সম্পত্তি সমূহ লিখে আমরা সবার প্রথমে লিখব কি? চলতি সম্পত্তিগুলো, তাই না? তাহলে এরপর আমরা লিখে ফেলি চলতি সম্পদ। আচ্ছা, আমার ব্যবসায় কি কি চলতি সম্পত্তি আছে দেখো। একটা চলতি সম্পত্তি এমনিতেই থাকতে পারে, আরেকটা চলতি সম্পত্তি আসতে পারে হচ্ছে আমার বিগত লেনদেনগুলোর বকেয়া অগ্রিম থেকেও আমার চলতি সম্পত্তি আসতে পারে, তাই না? এই বিগত লেনদেন থেকেও আমার কি হইতে পারে? আমার আসতে পারে, ওটাকে কি বলে? আমার ওই সম্পত্তির সৃষ্টি হইতে পারে। তাহলে আমরা যদি এমনিতে প্রশ্নে খুঁজে দেখি, আমার প্রশ্নে কোনো ধরনের কোনো চলতি সম্পত্তি দেওয়া নাই, তাহলে আমার কাজ কি? সমন্বয়গুলো দেখা। নিরীক্ষা ফি 1,500 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। নিরীক্ষা ফি এটা একটা ব্যয়, যেহেতু ব্যয়টা আমি অগ্রিম প্রদান করছি, যে কোনো একটা ব্যয় সেটা যদি অগ্রিম পরিশোধ করা হয় তখন সেটা সম্পত্তিতে পরিণত হয়, তাই না? তাহলে এটা একটা সম্পদ, নিরীক্ষা ফি, অগ্রিম নিরীক্ষা ফি। তাহলে আমরা লিখে নেই এখানে অগ্রিম নিরীক্ষা ফি। আমি এখানে লিখে ফেলবো কি? অগ্রিম অগ্রিম নিরীক্ষা অগ্রিম নিরীক্ষা ফি। আচ্ছা, অগ্রিম নিরীক্ষা ফি কত টাকা ভাইয়া? 1,500 টাকা। তাহলে আমরা এটা একটু লিখে নিই এখানে, অগ্রিম নিরীক্ষা ফি 1,500 টাকা। ওকে, এরপরে ভাইয়া অগ্রিম নিরীক্ষা ফির পরে এরপর আমার কি আসতে পারে ভাইয়া? উপভাড়া 10 মাসের জন্য পাওয়া গিয়েছে। তাহলে 2 মাসের টাকাটা আমি পাই নাই, তখন 2 মাসের টাকা কি আমি পাই নাই। 2 মাসের টাকা তাহলে আমার জন্য বকেয়া। বকেয়া, আয়ের বকেয়া হচ্ছে কি? সম্পদ। তাহলে অনাদায়ী অনাদায়ী উপভাড়া, তাই না? অনাদায়ী উপভাড়া। আচ্ছা,
অনাদায়ী উপভাড়া কত টাকা ছিল ভাইয়া? এই অনাদায়ী উপভাড়া ছিল হচ্ছে এই যে অনাদায়ী উপভাড়া ছিল 1600 টাকা। তাহলে আমরা এখানে লিখি অনাদায়ী উপভাড়া কত টাকা? 1600 টাকা। এই অনাদায়ী উপভাড়া কত টাকা? অনাদায়ী উপভাড়া 1600 টাকা। ওকে, এরপরে আমরা দেখি এরপরের সমন্বয় দেখো। এরপরে হচ্ছে এই যে 2000 টাকার কমিশন অনাদায়ী রয়েছে। কমিশন একটা আয়, আয়ের বকেয়া কি? সম্পদ, তাই না? তাহলে আমি এখানে বলতে পারি অনাদায়ী বা বকেয়া, অনাদায়ী কমিশন। অনাদায়ী কমিশন কত টাকা ভাইয়া? অনাদায়ী কমিশন হচ্ছে আমার এখানে 2000 টাকা। দেখো ভাইয়া, আমার এই প্রতিষ্ঠানে আর কোনো চলতি সম্পত্তি দেওয়া নাই। দেওয়া না থাকার কারণে এই তিনটাই আমরা যোগ করে দিচ্ছি। যোগ করে দিলে দেখো ভাইয়া 1500 যোগ 1600 যোগ 2000, তাহলে কত আসে ভাইয়া? 5100। এই 5100 টাকার নাম হচ্ছে, এই 5100 টাকার নাম হচ্ছে মোট চলতি সম্পদ। ওকে, মোট চলতি সম্পদ লিখলাম, এতটুকু আমরা লিখলাম। হ্যাঁ, আচ্ছা, মোট চলতি সম্পত্তির পরে এটার সাথে আমার যোগ করা লাগবে কি ভাইয়া? এই মোট চলতি সম্পত্তির সাথে যদি বিনিয়োগ থাকে ওই বিনিয়োগগুলো আমরা যোগ করে দিব, তাই না? এই দেখো সঞ্চয়পত্র, এটা কিন্তু একটা বিনিয়োগ, তাই না? তাহলে এটা আমরা একটু যোগ করে দেই। তাহলে আমরা এখানে লিখব দীর্ঘমেয়াদী বিনিয়োগ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ। আচ্ছা, কি হবে ভাইয়া? দীর্ঘমেয়াদী বিনিয়োগে সঞ্চয়পত্র হবে। কি হবে? সঞ্চয়পত্র হবে। সঞ্চয়পত্র। আচ্ছা, সঞ্চয়পত্র কত টাকা ভাইয়া? এই সঞ্চয়পত্র কত? এই যে দেখো সঞ্চয়পত্র 96,000 টাকা। তাহলে আমরা সঞ্চয়পত্রটা একদম ডিরেক্ট 3 নাম্বার ঘরে লিখে দিচ্ছি, কারণ এটার সাথে আর যোগ বিয়োগ করার মতো কোনো কিছু নাই। এই জন্য একবার 3 নাম্বার ঘরে লিখে দিলাম সঞ্চয়পত্র। ওকে, এরপরে আমাকে আরেকটা হেডিং এখানে দিতে হচ্ছে, সেটা হচ্ছে কি? স্থায়ী সম্পত্তি নামে। কি নামে ভাইয়া? স্থায়ী সম্পদ। ওকে, আমার এই প্রতিষ্ঠানে স্থায়ী সম্পত্তি বলতে কি আছে আমরা দেখি। আমার এই প্রতিষ্ঠানে স্থায়ী সম্পত্তি বলতে আছে শুধুমাত্র একটা আসবাবপত্র। আছে শুধুমাত্র কি? একটা আসবাবপত্র। কত? 1,50,000 টাকা। তাহলে এখানে আমি লিখি আসবাবপত্র। আসবাবপত্র কত টাকা ছিল? আসবাবপত্র 1,50,000 টাকা। এই আসবাবপত্র কত? 1,50,000। আচ্ছা, আমরা যন্ত্রপাতির উপরে অবচয় ধরছিলাম, তাই না? যন্ত্রপাতির অবচয়, যন্ত্রপাতির, ও আচ্ছা, দুইটা সম্পত্তি আছে, একটা হচ্ছে আসবাবপত্র আছে। তা আসবাবপত্রের সাথে যোগ বিয়োগের কোনো কিছু নাই। 1,50,000 আমরা এখানে লিখে দিলাম 1,50,000। ওকে, এরপরে আরেকটা স্থায়ী সম্পত্তি আছে, যেটার নাম হচ্ছে যন্ত্রপাতি, তাই না? আচ্ছা, যন্ত্রপাতি কত দেওয়া ভাইয়া? এই যে দেখো যন্ত্রপাতি দেওয়া আছে হচ্ছে আমার এখানে 2 লক্ষ টাকা। যন্ত্রপাতি কত? 2 লক্ষ। এটা লিখবো প্রথম ঘরে 1 2 3 4 5, 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকা থেকে আমাকে বাদ দিতে হবে, বাদ পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবচয় সঞ্চিতি। পুঞ্জীভূত অবচয় সঞ্চিতি কত টাকা ভাইয়া? এই যে খেয়াল করে দেখো, আমার যন্ত্রপাতির পুঞ্জীভূত অবচয় 10,000 টাকা, আর আমি 5% অবচয় ধার্য করছিলাম 10,000 টাকা। তাইলে 1 2 3 4 10,000 যোগ 10,000 সমান সমান কত? 20,000 টাকা। 20,000 টাকা বাদ দিয়ে দিলে তাহলে এখানে থাকবে কত? 1,80,000 টাকা। তাহলে 1,50,000 যোগ 1,80,000, তাহলে কত আসে ভাইয়া? 3 লক্ষ 1 2 3 4, 3,30,000 যোগ করি। 3,30,000 এটা কি আমার জন্য মোট স্থায়ী সম্পত্তি? এটা আমার জন্য কি? মোট স্থায়ী সম্পদ, তাই না? আচ্ছা, 3,30,000 যোগ 96,000 যোগ 5,100 যোগ করলাম, তাহলে আসবে কত? আসে হচ্ছে এখানে আসে হচ্ছে 4 লক্ষ। আমার এখানে আসে কত? আমার এখানে আসে হচ্ছে 4,31,100 টাকা। এটার নাম কি? এটার নাম হচ্ছে মোট সম্পদ সমূহ। কত ভাইয়া? 4,31,100 টাকা। এটা কি বের হইলো? এটা বের হইলো আমার প্রতিষ্ঠানের মোট সম্পত্তির পরিমাণ। কিসের পরিমাণ ভাইয়া? এটা বের হইলো আমার প্রতিষ্ঠানের মোট সম্পত্তির পরিমাণ। ওকে, ভালো কথা। এরপরে আমরা গিয়ে এখন বের করব কি? মোট দায় ও মালিকানা সত্ত্ব। আমরা বের করব কি? বের করব হচ্ছে মোট দায় ও মালিকানা সত্ত্ব। তো এইটুকু মুছে দেই, এটা তো লাগতেছে না এখন আমাদের। আচ্ছা, তাই আমরা বের করব হচ্ছে দায় ও মালিকানা সত্ত্ব। ওকে, দায়ের মধ্যে সবার আগে লিখতে হয় কার নাম? সবার আগে লিখতে হয় চলতি দায় বা স্বল্প মেয়াদী দায়। তুমি চলতি দায়ও লিখতে পারো,
স্বল্প মেয়াদী দায়ও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, চলতি দায়। আচ্ছা ভাইয়া, চলতি দায়ের মধ্যে খেয়াল করো, চলতি দায়ের মধ্যে কি কি আসবে আমার? চলতি দায়ের মধ্যে আমার কি কি আসবে? আমার এই পুরো প্রশ্নটা পড়ে দেখো, আমার এই পুরো প্রশ্নটা পড়ে দেখো, কোনো দায় নাই, কোনো দায় নাই। তাইলে সমন্বয় থেকে যে দায়ের উৎপত্তিগুলো হয়েছিল ওইগুলো আমরা এখানে ব্যবহার করব। সমন্বয় থেকে যে দায়ের উৎপত্তিগুলো হয়েছিল আমরা কি করব, এখানে শুধুমাত্র ওই দায়ের পরিমাণগুলো ব্যবহার করব, তাই না? আচ্ছা, সমন্বয় থেকে দায়ের সৃষ্টি হয়েছিল, এই যে ভাড়া, 4 মাসের ভাড়া আমার বকেয়া ছিল, তাই না? এই 4 মাসের ভাড়া কি ছিল? বকেয়া ছিল। তাহলে 4 মাসের ভাড়া বকেয়া ছিল কত টাকা? দুইটা মিলে হচ্ছে 72,000 টাকা আসছে। আচ্ছা, আগে আমরা লিখে নিই বকেয়া ভাড়া, বকেয়া ভাড়া। ভাই খেয়াল করে দেখো, ভাড়া একটা ব্যয়, ব্যয়ের বকেয়া কি? ব্যয়ের বকেয়া সবসময় দায় হয়, তাই না? আচ্ছা, বকেয়া ভাড়া আমরা বের করছিলাম কত টাকা দেখি তো, এই যে ভাড়া বকেয়া বের করছিলাম 24,000 টাকা। ওকে, তাহলে এখানে আমার লেনদেনটা কত হাজার টাকা হবে? এখানে আমার হবে হচ্ছে 24,000 টাকা। 1 2 3। এরপরে দেখো ভাইয়া, এই জায়গায় আরেকটা কাহিনী ছিল, এই যে ঋণপত্রের একটা সুদ ছিল যেটা সম্পূর্ণই বকেয়া ছিল। তাহলে ঋণপত্রের সুদ এটা একটা ব্যয়, ব্যয়টা যখন বকেয়া হয়ে যায় তখন সেটা আমার জন্য দায়ে রূপান্তরিত হয়, তাই না? তাহলে ঋণের সুদ আমি বের করছিলাম কত? 6,400 টাকা। তাহলে বকেয়া ঋণের সুদ, বকেয়া ঋণের সুদ কত টাকা ভাইয়া? 6,400 টাকা। তাহলে একটু খেয়াল করে দেখি আমরা, 24,000 যোগ 6,400 যোগ করলে কত? 30,400। তাহলে এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে আমার মোট চলতি দায়। এটার নাম কি? আমার মোট চলতি দায়। ঠিক আছে, ওকে। এরপর আমাকে কি করতে হবে? আরে এটা আমি কালো কালি দিয়ে লিখবো, কিন্তু নীল কালি দিয়ে লিখে ফেলছি না। আচ্ছা, এটা কালো কালিতে লিখো কিন্তু তোমরা, হ্যাঁ? এই লেখাগুলো কালার পেন ব্যবহার না করা ভালো। আচ্ছা, এই লেখাগুলো কি আমার কালার পেন ব্যবহার না করাটাই ভালো। তোমরা একটু কালো কালিতে লিখে নিও, হ্যাঁ? আমি যেহেতু লিখে ফেলছি আর মুসলাম না এটা। ওকে, ঋণের সুদ। এখন কি আমরা লিখবো হচ্ছে দীর্ঘমেয়াদী দায়গুলো, তাই না? দীর্ঘমেয়াদী দায়। ওকে, দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে কি কি আসবে ভাইয়া? দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে আমার একটা দায়ই আছে, সেটা হচ্ছে 8% ব্যাংক ঋণ 1,20,000 টাকা। 8% ব্যাংক ঋণ 1,20,000 টাকা। তাহলে এই জায়গায় আমি লিখে দিই 8% ব্যাংক ঋণ 1,20,000, যেহেতু আর কিছুই নাই একবার আমি লাস্টের ঘরে লিখে দিলাম 1,20,000 টাকা। ভাইয়া আমার এই অঙ্কে আর কোনো কিছু নাই যেটা আমার এই প্রশ্নে আসতে পারে, আর কোনো কিছু নাই। তাহলে শুধুমাত্র আছে কি? মালিকানা সত্ত্বের সমাপনী উদ্ধৃত। তাহলে মালিকানা সত্ত্বের সমাপনী জের, মালিকানা সত্ত্বের সমাপনী জের কত বের করছিলাম? 2,80,700 টাকা। 2,80,700 টাকা, তাই না? তাহলে এই জায়গা আমি লিখে দিই 2,80,700। যোগ করে দিই ভাইয়া, এই যোগ করে দিই। দেখো 30,400 যোগ 1,20,000 যোগ 2,80,700 যোগ করলে কত হয়? এখানে আসে হচ্ছে 4,31,100 টাকা। এই যে যেই অ্যামাউন্টটা আমার আসলো এটার নাম হচ্ছে মোট দায়, মোট দায় ও মালিকানা সত্ত্ব। মোট দায় ও মালিকানা সত্ত্ব। দেখো তবে আমার অঙ্কের দুই পাশ মিলছে নাকি? সম্পত্তির পাশে কত? 4,31,100 টাকা আসছে। আমার দায় ও মালিকানা সত্ত্বের পাশেও 4,31,100 টাকা আসছে। যেহেতু এই দুইটা পাশ মিলে গেছে তাহলে আমরা বলতে পারি আমাদের অঙ্কটা ঠিক আছে। আসো এরপরে তোমাদেরকে একবার উত্তর দেখায় দিই আমি, হ্যাঁ? এরপর একবার উত্তর দেখায় দিই। নিট মুনাফা বের করছি সবার প্রথমে, তাই না? আচ্ছা, নিট মুনাফা চলে যাব হচ্ছে আমরা একটু নিট মুনাফাটা দেখি। এই দেখো, বিক্রয় থেকে আমাকে বাদ দিতে হয়েছে পরিচালন ব্যয়, তাই না? পরিচালন ব্যয় বাদ দেওয়ার পরে আমার একবারে দেখো নিট মুনাফা আসছে কত? 1,30,700 টাকা। কত টাকা আসছে ভাইয়া? 1,30,700 টাকা। কোনো অসুবিধা আছে বুঝতে? ওকে, এরপরে আমরা চলে যাব হচ্ছে, দেখো এরপরে হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী কত? 2,80,700 টাকা। দেখো ভাইয়া 2,80,700 টাকা মিলছে তোমার উত্তর। আচ্ছা, এরপরে আমরা আবার চলে যাই যোগফল দেখো, সম্পত্তির যোগফল 4,31,100, দায়ের যোগফল দেখো 4,31,100,
এই যে এই পাশে আমরা যাই, সম্পত্তির যোগফল 4,31,100, দায় ও মালিকানা সত্ত্বের যোগফল 4,31,100। আমি পুরো অঙ্কটা ইচ্ছা করে তোমাদেরকে করে দিছি, এবং আমাদের যতগুলো আর্থিক বিবরণীর অঙ্ক থাকবে, এমনিতে আমি সবগুলো অঙ্কই, বেশিরভাগ অঙ্ক আমি নিজে করে দিয়েছি উত্তর লেখা থাকার পরেও, কিন্তু আর্থিক বিবরণীর প্রত্যেকটা অঙ্ক ইনশাল্লাহ আমি নিজে বোর্ডে করে দিব। সময় লাগবে, পর্ব বড় হবে, হোক, কোনো অসুবিধা নেই। কিছুটা সময় বেশি দিয়ে যদি এমন হয় যে কোনো একজন দুর্বল স্টুডেন্ট বা আর্থিক বিবরণী কম পারে, এরকম কেউ যদি আর্থিক বিবরণীটা শিখে যেতে পারে, তাহলে কিন্তু অনেক ফায়দা হবে, তাই না? কারণ বোর্ড পরীক্ষায় 20 নাম্বারের একটা সৃজনশীল আসবে, 20 নাম্বার, অনেক নাম্বার কিন্তু, হ্যাঁ। তো এটাকে কোনোভাবে মিস করা যাবে না, এটাকে কোনোভাবে যে ছেড়ে দিব এটা ভাবার কোনো সুযোগ নাই, ঠিক আছে? এই জন্য কিছুটা সময় লাগলেও, কিছুটা পর্ব দেরি মানে বড় হয়ে গেলেও তোমরা একটু দেখে নাও। যারা তুলনামূলক ভালো পারো তারা একটু স্পিডটা বাড়ায় নিলা, 1.5 দিয়ে দেখলা বা 2x দিয়ে তোমরা ভিডিওটা দেখে ফেললা। আর যারা হচ্ছে তুলনামূলক কিছুটা কম পারো, তোমরা সাধারণ গতিতেই ক্লাসটা করো, একবার না বুঝলে আরেকবার করো। আমি তো এখানে করে দিছি, আবার অ্যান্সার শিটও তো তোমার কাছেই আছে। এইটাই তো তোমার বই, তাই না? এটাই তো তোমার কাছে বই হয়ে প্রিন্ট আকারে চলে যাবে। তো অ্যান্সারও তোমার সামনে আছে, আমি নিজে সলভ করে দিচ্ছি। ওই যে তোমার কাছে যদি হুট করে মনে হবে বকেয়া ভাড়া এটাই জায়গায় কেমনে আসলো, ওই চিন্তাটা যেন তোমার মাথায় না আসে। এই জন্য আমি প্রত্যেকটা অঙ্ক নিজে করে দিচ্ছি, এবং অঙ্ক করে দেওয়াটা কিন্তু খুব কষ্টকর একটা কাজ। বিশেষ করে আর্থিক বিবরণীর মতো একটা অঙ্ক 40 মিনিট, 50 মিনিট বা ক্ষেত্র বিশেষে 1 ঘন্টার বেশি রেকর্ড হয়, হয়তো এডিট করার পরে তোমরা 1 ঘন্টার কম সময় পাবা। তো এত লম্বা সময় একটানা ক্লাস নেওয়া বা একটানা হচ্ছে একটা ম্যাথ সলভ করা, এটা খুবই কষ্টকর একটা ব্যাপার। বাট আমি তোমাদের জন্য এই কষ্টটুকু করতে চাই, যেন তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা ভালো হয়। তো তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।